সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া ঠিক হয়নি বললেন মির্জা ফখরুল, পুনর্বিবেচনার আহ্বান। আসছে শীতে গ্যাসের সংকট হবে না বললেন জ্বালানি উপদেষ্টা, বহাল থাকবে গ্যাস বিদ্যুতের গত বছরের চুক্তি। গণপিটুনিতে ছাত্রলীগ নেতা নিহতের ঘটনায় দোষীদের বিচারের দাবি সাধারণ শিক্ষার্থীদের। আইন হাতে তুলে না নেওয়ার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার। বললেন মব জাস্টিস গ্রহণযোগ্য নয়, তবে জাবিতে গণপিটুনিতে নিহত ছাত্রলীগ নেতা শুটার শামীম আন্দোলনকারীদের উপর গুলি ছড়ার অভিযোগ আছে তার বিরুদ্ধে। আমাকে থাপ্পড় দিয়ে কেউ বাসায় যেতে পারবে না, যেতে হবে হসপিটালে। ভাইরাল থাপ্পড় কাণ্ড নিয়ে শেখ সেলিমকে উদ্দেশ্য করে সোহেল তাজ। লন্ডনে ৩৬০টি বাড়ির সন্ধান মিলল ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের। এছাড়াও দুবাই, নিউ ইয়র্ক, মালয়েশিয়া ও সিঙ্গাপুর সহ আরও কয়েকটি দেশে ৫০০টিরও বেশি বাড়ির সন্ধান মিলেছে। দুবাই ভিত্তিক সংবাদ সংস্থা আল জাজিরার প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। ঢাবির হলে ভব ঘুরে তরুণকে গণপিটুনিতে হত্যার ঘটনায় আটক মূল ঘাতক। ঘাতক বলল, আবেগের বশে পিটাইছি। এখন থেকে শুক্রবারও চলবে মেট্রো রেল। কাজীপাড়া স্টেশনে মেরামত খরচ মাত্র ২০ লাখ টাকা। বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনের মামলায় আবারও রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক। ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত ইসরায়েলকে স্বীকৃতি না দেওয়ার ঘোষণা সৌদি আরবের। ভারতীয় ভক্তদের বাজে আচরণে কাঁদলেন টাইগার রবি। বললেন, কোনোদিনই ইন্ডিয়া বাংলাদেশের বন্ধু না, তারা হলো শত্রু। এদেশের পুলিশের কাছেও আমি সাহায্য পাই না। শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। সেনাবাহিনীকে ঢালাওভাবে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া ঠিক হয়নি বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশে যেসব স্থানে পরিস্থিতি শান্ত, সেসব স্থানে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া অনাকাঙ্ক্ষিত। সকালে ঠাকুরগাঁও প্রেস ক্লাবে ছাত্র জনতার আন্দোলনে নিহতদের পরিবারের ও আহতদের সাথে সাক্ষাৎকালে এসব কথা বলেন। এই ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে আবার নতুন সমস্যা তৈরি করা সমীচীন হবে না, বুদ্ধিমানের কাজ হবে না। আমি তাই অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করবো, তারা বিষয়টি পুনর্বিবেচনা করবেন এবং কখনোই এমন কোনো ব্যবস্থা নেবেন না যেটা সামগ্রিকভাবে তাদের জন্য বুমেরাং হবে, দেশের মানুষের জন্য একটি বুমেরাং হয়ে যাবে। আসছে শীতে গ্যাসের সংকট থাকবে না বলে মন্তব্য করেছেন জ্বালানি উপদেষ্টা ফজলুল কবির খান। বললেন, বহাল থাকবে গ্যাস বিদ্যুতের গত বছরের চুক্তি, তবে চুক্তিতে দুর্নীতি পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। প্রাপ্তি হচ্ছে সেটাই, যেটা হচ্ছে রিজার্ভ, আর রিসোর্স হচ্ছে যেটা সম্ভাবনাময়, সম্ভব হইতে পারে। এটা এই কথাগুলো আমার মনে হয় টার্মগুলোকে আরেকটু স্পষ্টভাবে আপনাদের সংবাদ মাধ্যমে যখন আপনারা লিখেন, যদি সেভাবে লিখেন তাহলে এটা মানে বিভ্রান্তি সৃষ্টি করবে না। অন্যথায় যদি আপনি রিজার্ভ রিসোর্স দুটোকে একসাথে করে দিয়ে ওভাবে লেখেন তাহলে এটা বেশ বিভ্রান্তি সৃষ্টি করে। জাবিতে গণপিটুনিতে নিহত ছাত্রলীগ নেতা শুটার শামীম আন্দোলনকারীদের উপর গুলি ছোড়ার অভিযোগ আছে তার বিরুদ্ধে, তবে স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন, মব জাস্টিস গ্রহণযোগ্য নয়। অভ্যুত্থান সরকারের পতনের পর সারা বাংলাদেশের আইন শৃঙ্খলা ব্যবস্থা ভেঙে পড়েছিল। বিশেষ করে থানায় পুলিশ ছিল না এবং পুলিশ পালিয়ে বেড়াচ্ছিল। এখনও অনেক পুলিশ সদস্য কাজে যোগ দেয়নি। সব মিলিয়ে একটা বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিল। সেই জায়গা থেকে সুশৃঙ্খল অবস্থায় কিভাবে নিয়ে আসা যায় সেই চেষ্টাই কিন্তু অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যিনি উপদেষ্টা আছেন তিনি কিন্তু করেই যাচ্ছেন। আজকে তিনি ডিএমপি হেডকোয়ার্টারে এসেছিলেন এবং এখানে তিনি নির্দেশনামূলক বক্তব্য রেখেছেন। মূলত পুলিশের মনোবল ফিরিয়ে আনা, সেই সঙ্গে পুলিশকে আরও জনবান্ধব কীভাবে করা যায় সেই বিষয়ে পুলিশ প্রধানদের তিনি নির্দেশনা দিয়েছেন। এখানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিল। একই সাথে আপনি জানেন যে সারা দেশে মব জাস্টিস হচ্ছে, মানুষকে পিটিয়ে মারা হচ্ছে, সব নানান ধরনের রাজনৈতিক কর্মী সন্দেহে তাদেরকে হত্যা করা হচ্ছে, চোর সন্দেহে পিটিয়ে মারা হচ্ছে। এগুলো কোনোভাবেই কাম্য না। তিনি এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন এবং সেই
সঙ্গে তিনি বলেছেন আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। এরই মধ্যে আপনি জানেন সারা দেশে সেনাবাহিনী কিন্তু নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব নিয়েছে, তারা কাজ করছেন এবং পুলিশও থানায় ফিরেছে। পুলিশকে আরও ব্যাপকভাবে সক্রিয় হতে হবে সেই নির্দেশনা তিনি দিয়েছেন। এছাড়া বৃষ্টি আরেকটি বিষয় বলতে চাই, এই যে গণহারে যে মামলা হচ্ছে এবং প্রত্যেকটি এফআইআরে আপনি দেখবেন 200 থেকে 300 জন আসামি এবং অজ্ঞাতনামা হাজার হাজার আসামি, এই মামলাগুলো নিয়েও তিনি উদ্বেগ প্রকাশ করেছেন। কারণ একটি বিষয়ে যে মামলায় অনেক আসামি অজ্ঞাতনামা থাকে এবং সেই সঙ্গে অনেক আসামি আছেন যারা কোনোভাবেই এই মামলার সাথে হত্যার সাথে কোনোভাবে যুক্ত না, তাদেরও নাম আছে এবং তিনি নিজেও বলেছেন যে তার কাছেও অনেক ভিকটিম এসেছে, তারা বলেছেন যে আসলে তারা হয়রানির শিকার হচ্ছেন। এই বিষয়গুলো তদারকি করা হচ্ছে। যারা হত্যার এই ঘটনায় যুক্ত না তাদেরকে কোনোভাবেই গ্রেপ্তার করা হবে না, সেই নির্দেশনা পুলিশকে তিনি দিয়েছেন। বিভিন্ন সময় গুঞ্জন উঠেছে শেখ হাসিনা ও শেখ সেলিম শারীরিকভাবে লঞ্চিত করেছেন সোহেল তাজকে, যার জেরে সোহেল তাজ পদত্যাগ করেছেন। তবে বিষয়টি অস্বীকার করে তিনি বলেন, আমাকে থাপ্পড় দিয়ে কেউ বাসায় যেতে পারবে না, যেতে হবে হসপিটালে। আমি যে সময় পদত্যাগ করেছি এটা কিন্তু বড় স্টেটমেন্ট ছিল। সে সময় আমাকে নিয়ে অনেক নাটক করা হয়েছে। আমার পদত্যাগ গ্রহণ করা হবে না, আমি পদত্যাগপত্র গ্রহণ না করার সুযোগ ছিল না। আমি পদত্যাগপত্র জমা না দিয়ে আমেরিকা চলে যাই, কারণ আমি জানতাম এখানে থাকলে আমার ঝামেলা হবে। সোহেল তাজ বলেন, আমেরিকা থেকে শেখ হাসিনার সঙ্গে কথা হয়েছে। আমি বারবার বলেছি আমাকে ছেড়ে দেন, আমাকে ছেড়ে দেন। উনি বলেছিলেন, না আমি ছাড়বো না, তোমার কি লাগবে, তোমাকে থাকতেই হবে। সোহেল তাজ বলেন, ফোনে আমার জীবনের সবচেয়ে বিচিত্র কথোপকথন হয়েছিল তখন। আমি শেখ হাসিনাকে বলেছিলাম আমাকে ছেড়ে দেন। এক পর্যায়ে তিনি টেলিফোনে গান গাওয়া শুরু করলেন, আমি তোমাকে ছাড়বো না, আমি কাউকে ছাড়ি না। উনি গান গাচ্ছেন টেলিফোনে। আমি শুনে থতমত খেয়ে গেলাম, এটার মানে কি? সাবেক প্রধানমন্ত্রী কেন এমনটা বলেছিল তা বুঝতে পারেননি সোহেল তাজ। তিনি বলেন, প্রধানমন্ত্রী বলেছেন আমি তোমাকে ছাড়বো না, আমি কাউকে ছাড়ি না। এটা কি থ্রেট নাকি একটা স্নেহ? আমি ঠিক বুঝতে পারছিলাম না। এটা কি স্নেহ, এটা কি? আমি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, হঠাৎ শুনলাম আমার জেলা গাজীপুরের এসপি পরিবর্তন হয়ে গেছে, কিন্তু আমি জানি না এরকম অনেক ঘটনা ঘটেছে যার ফলে আমি পদত্যাগের সিদ্ধান্ত নেই। বিভিন্ন সময় গুঞ্জন উঠেছে শেখ হাসিনা শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন সোহেল তাজকে, যার জেরেই তিনি পদত্যাগ করেছেন। তবে বিষয়টি নাকচ করে দিয়ে সোহেল তাজ বলেন, শেখ সেলিম থাপ্পড় মেরেছে। আপনার কি মনে হয় আমাকে থাপ্পড় দিলে বাসায় যাবে সে? আমাকে থাপ্পড় দিলে হসপিটালে যাবে সে? সাবেক ভূমিমন্ত্রী দুর্নীতি নিয়ে আল জাজিরা বুধবার দ্য মিনিস্টার শিরোনামে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে। সেখানে দেখানো হয়েছে লন্ডনে 360টি বাড়ির মালিক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান। ভূমিমন্ত্রী দুর্নীতি নিয়ে আল জাজিরা বুধবার রাতে দ্য মিনিস্টার্স মিলিয়নস শিরোনামে অনুসন্ধানী প্রতিবেদনটি প্রকাশ করে। সেখানে দেখানো হয়েছে যুক্তরাজ্যে 360টি বাড়ির মালিক চট্টগ্রামের আনোয়ারার সাবেক এমপি সাইফুজ্জামান চৌধুরী। বেশিরভাগ বাড়ি বার্কলি গ্রুপের মতো শীর্ষস্থানীয় নির্মাতা প্রতিষ্ঠান থেকে কেনা, যার বর্তমান বাজার মূল্য $32 কোটি, বাংলাদেশি টাকায় 3,824 কোটি টাকার বেশি। যুক্তরাষ্ট্র, দুবাই, সিঙ্গাপুর, মালয়েশিয়া সহ কয়েকটি দেশে তার 500-র বেশি বাড়ি আছে। সাইফুজ্জামান আল জাজিরার কাছে দাবি করেছেন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও আরব আমিরাতে নিজের বৈধ ব্যবসার মাধ্যমে এই সম্পদ গড়েছেন তিনি। I have a good portfolio, and I also have a portfolio in Dubai. I have the best property in downtown. I have near Dubai Mall in Opera. I have a very penthouse, nice penthouse. But I also bought a villa with private lagoon and everything. It's very nice. I have a property in New York. সাবেক ভূমিমন্ত্রী বলেন, তিনি শেখ হাসিনার কাছের লোক। সাবেক সরকার প্রধান তার সম্পর্কে সবই জানেন। He admitted Prime Minister Sheikh Hasina knew about his secret wealth. She knows I have a business here. We asked how he had financed his spending spree. Remember Paresh Raja, who we met earlier?
the flourishing the strong. আল জাজিরার অনুসন্ধানী দলের কাছে বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান তার বিলাসী জীবনের গল্প করেছেন। সাইফুজ্জামান জানিয়েছেন তিনি টেইলর মেডের জুতা, হেরডসো ব্র্যান্ডের কাস্টম মেড জুতা পরেন। এটি তৈরি হতে 4 মাস সময় লাগে। এক একটি জুতার দাম 3000 পাউন্ডের বেশি, বাংলাদেশি মুদ্রায় যা 5.5 লাখ টাকা। বিশেষ ওই জুতা উট পাখি ও কুমিরের বুকের চামড়া দিয়ে তৈরি। কিছু জুতার দাম 6000 পাউন্ড, বাংলাদেশি টাকায় 9,50,000। ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত ইসরায়েলকে স্বীকৃতি না দেওয়ার ঘোষণা সৌদি আরবের। দেশটির শূরা কাউন্সিলের বৈঠকে এই সিদ্ধান্তের কথা জানান সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। বললেন, পূর্ব জেরুজালেমকে রাজধানী করে গঠন করতে হবে ফিলিস্তিন রাষ্ট্র, নতুবা ইসরায়েলের সাথে স্থাপন করা হবে না কোনো কূটনৈতিক সম্পর্ক। ভারতীয় ভক্তদের বাজে আচরণে কাঁদলেন টাইগার রবি। বললেন, কোনোদিনও ইন্ডিয়া বাংলাদেশের বন্ধু না, তারা হলো শত্রু। এদেশের পুলিশের কাছে আমি সাহায্য পাই না। গাইলায় তারপরে প্লেয়ারকে সব প্লেয়ারকে আমার বাপ বানায় স্টেডিয়ামে যত কি দেখেন, এই যে দেখেন প্রমাণ আর একটা দেখেন, আমি বলছি হয়তো মিথ্যা হবে, দেখেন অনেকে বলে ইন্ডিয়া বাংলাদেশের বন্ধু না, কোনোদিন ইন্ডিয়া বাংলাদেশের বন্ধু না, তারা হলো শত্রু। আমার বলে प्लेयर से सब में तुम्हारा बाप है, हम कहीं ना मेरा बाप नहीं, सब प्लेयर से मेरा बिग बेरादर है, छोटो बेरादर।